হত্যা করা, এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে। আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে, একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই পুলিশকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? এবং এই ইউনূস, সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ, কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে ইনশাল্লাহ। এবং আমি একটু বলবো যে আমাদের যারা একটু, আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে, তারপরেও এই পরিবারগুলি, এই বাচ্চাগুলি, এবং আরো তো বহু পুলিশ মারা গেছে, তাদের সকলের খোঁজ নেওয়া। এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ, প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন, সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে, যাতে দেশটা এই রাহমুক্ত হতে পারে, বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে, মানবাধিকার লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে, দেশের মানুষের শান্তি আসবে, আস নিরাপদে তারা চলতে পারবে, সেই ব্যবস্থাটাই করতে হবে। এবং এটা এই সরকারকে দিয়ে হবে না, কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই, তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে? যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় না, বিচার করে না, সে মানুষের কি কল্যাণ করবে, মানুষের কি মঙ্গল করবে? সব ভুয়া মিথ্যা কথা বলে বেড়াবে, আর অপরাধীদের নিয়ে দেশটাকে ধ্বংস করবে। কাজে আমি সকলকেই বলবো যে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এবং এই রাহুর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে, এই জঙ্গি ইউনূসের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না, এইভাবে মানুষ হত্যা, পিটিয়ে হত্যা, এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করি যে যারা এইসব ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের জন্য বিচার হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা জানি বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় আপনার প্রতিটি মুহূর্ত কাটে। আপনার নির্দেশনা আমাদের পাথেও আপনার নেতৃত্বে বাংলাদেশ অবিলম্বে নতুন করে জেগে উঠবে। আমরা সেই সুবর্ণ সময়ের অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বীভৎসভাবে হত্যা করেছে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে, প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে, এমনকি থানা লুট করেছে। কোনো কোনো থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ, মহিলা, নারী পুলিশ কনস্টেবল, যারা, যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি, তাকে পিটে পিটে হত্যা করেছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বীভৎস ঘটনা! এটা ভাবতে অবাক লাগে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা, এটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইউনূস সেই এই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ ৭ই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, সেই ৭ই জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতোভাবে সহায়তা করেছে। এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ তাদেরকে সাথে গেছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে। অথচ সেই পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো, এবং সে কথাটা আজকে ওদের মুখ থেকেই চলে এসেছে। সে মোহাম্মদ ইউনূসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে, এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া এবং লাশ ফেলা, এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে, সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, যে বুলেট, সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন, এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট, এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না। কাজে সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়? আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি, তা বলছে পুলিশ গুলি করেছে। হ্যাঁ, পুলিশকে যখন আক্রমণ করেছে, পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যেই দেওয়া থাকে, তাদের কার্যপ্রণালীতেই থাকে, সেটা আইনেও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে। তারপরে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তখন, আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু এই ধৈর্যের পরিচয় দিতে যেয়েই তাদের উপরে আরো বেশি আঘাত। তো তাদেরকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এমনকি গণভবনে ডিউটি করতো, আমার ডিউটিতে যে পাইলট পুলিশ ছিল, যাত্রাবাড়িতে বাড়ি, তাকে সেখানে মেরে ব্রিজের কাছে ফেলে রেখেছিল। যখন এখানে ডিউটিতে আসে না, খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে ওখানে হত্যা করা হয়েছে। এইভাবে তারা পরিকল্পিতভাবেই মেরেছে, এবং সে কথাটা তারা নিজেরা স্বীকার করেছে। এটাই হচ্ছে সব থেকে মানে দুর্ভাগ্যের বিষয়, যে তারা আন্দোলন করবে, তাদের কোনো কিছু নেই, তারা এভাবে মানুষ খুন করবে, এটা কোন ধরনের কথা? একদিকে আগুন দিয়ে জ্বালানো আর একদিকে লাশ ফেলা। আবার এই পুলিশ হত্যায় বিএনপির এক নেতা সিরাজগঞ্জের, সে বলেছে যে পুলিশকে মেরে নাকি কোমর ভেঙে দিয়েছে, যার জন্য আর পুলিশ কোনো কিছু করতে পারেনি। সেই সাথে আর একটি দল, কোন এক ইসলামিক আন্দোলনের নেতা, সেও আবার বলেছে, দাবি করছে যে তারাই পুলিশ মেরেছে। তার মানে কি, যারা মানুষের জীবনে নিরাপত্তা দেবে তারাই হয়ে গেল এদের শিকার, তারাই হলো এদের মানে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সব থেকে দুর্ভাগ্য যে এনু যে ক্ষমতা নিল, 15 তারিখের থেকে যারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা, সমন্বয়করা, এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস, থানা আগুন দেওয়া, লুটপাট, বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যাপকভাবে যখন শুরু করে দিল, পুলিশের উপর যখন আক্রমণ শুরু করে দিল, এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো। আর কি দুর্ভাগ্যের বিষয়, যে যে পুলিশগুলিকে হত্যা করলো, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে, 14 দলের নেতা, সাংবাদিক,
সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে। সেখানে এতে কোনো বিচার হবে না। যাদেরকে হত্যা করেছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না। এদের দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি কেন দেওয়া হলো? যদি কেউ অন্যায় করে তার তো বিচার হতে হবে, তদন্ত হতে হবে। যখন 6 জন মারা গেল, আমি তখন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিলাম এবং সেই তদন্ত কমিটি কিন্তু কাজও শুরু করলো। কিন্তু ইউনূস ক্ষমতা আসার পরে সে তদন্ত কমিটির কাজ বন্ধ করে দিল। কিন্তু সে ক্ষমতায় এসেই কি বললো? এই 8ই আগস্ট ইউনূস বক্তব্য দিয়েছে যে আমি আমি কোট করছি, সে বলেছে, আমি সকলকে শান্ত থাকতে বলেছি। ভায়োলেন্স আমাদের এনিমি। ছাত্রদের, রাজনীতিবিদদের সবাইকে শান্ত থাকতে বলেছি, আনকোট। তার মানে উনি সবাইকে শান্ত থাকতে বলেন, আর এদিকে তারা খুন খারাপি অব্যাহত রেখে যায়। 14 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে। সে একবার বলল না যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে, সে কথা কিন্তু সে বলে নাই। উনি খুব ভালো মানুষ সেজে সকলকে বেশ সবক দিলেন, শান্ত থাকতে বলেছি। উনি শান্ত থাকতে বলেন আর তার এই সন্ত্রাসী গ্রুপ হত্যাকাণ্ড চালিয়ে যায়। 15ই জুলাই থেকে যারা এই সমস্ত ঘটনা ঘটালো তাদের যে বিচার করা হবে সে কথা কিন্তু সে একবারও বলে নাই। অথচ আবার 8ই অক্টোবর 2024-এ সে কি বললো? বললো যে হত্যা ও মব জাস্টিস থামাতে পারা যাবে না। কেন থামাতে পারবেন না? যখন ক্ষমতা নিয়েছেন তখন অবশ্যই এই ধরনের অবিচার, অন্যায় বা কেউ যদি আইন হাতে তুলে নেয় তাদের থামানোর দায়িত্ব তো আপনার। অবশ্য উনি আবার এটাও বলছিলেন যে উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ, উনি তার কোনো অভিজ্ঞতা নাই, তিনি রাষ্ট্র চালাতে পারেন না। সে কথাটা তিনি অনেক আগেই বলেছিলেন। তো আমার কথা হচ্ছে যে যারা এক একটা কথা বলবে, নিজের ব্যর্থতা নিজেই স্বীকার করেছে যে তার দেশ চালাবার যোগ্যতা নাই, তাহলে সে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য মানুষ খুন করছে কেন? একটার পর একটা প্রতিষ্ঠান ধ্বংস করছে কেন? আগুন দিচ্ছে কেন? এই ছেলে মেয়েদের ব্যবহার করে তাদেরকে দিয়ে এই ধরনের অপরাধী কাজ করাচ্ছে কিসের জন্য? আইন এদের হাতে তুলে নিতে চাচ্ছে কেন? এখানে চিফ জাস্টিসের বাড়ি, উচ্চ আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এমন কোনো জায়গা নাই এরা সেখানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটেছে আর তাদেরকে পদত্যাগে বাধ্য করেছে। এটা কি করে হয় যে একটা বিচার বিভাগের উপরে ছাত্র নামধারীরা যে হামলা করবে আর প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করে নতুন ভাবে করবে? এটা কি ধরনের কাজ? একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু আমরা দেখলাম ইউনূস সাহেব কি বলছেন? উনি তো দেশ চালাতে ব্যর্থ, সেটা নিজেই বলেছেন, তার যোগ্যতা নাই। আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি? উচ্চ আদালতে হামলা, সংসদ ভবনে হামলা, এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয়ে আগুন, আর গণভবন তো আগুন, লুটপাট। এটা তো পরিকল্পিতভাবে। সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন, যেটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আমরা দুই বোন, বাবা মা ভাই সবই তো আমরা হারিয়েছি। ওই বাড়িতেই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই রক্তের দাগ তো এখনো ছিল ওই বাড়িতে। সেই বুলেটের ক্ষত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল। আবার সেই 71 সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা দুই বোন তো 75 এই হত্যাকাণ্ডের পর এই বাড়ি আমরা তো ভোগ দখল করিনি, আমরা জনতাকে দিয়ে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম।
যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না, তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি আমরা দুইজন, এই জন্য যে আমার বাবা তো এদেশের মানুষের জন্যই সারা জীবন রাজনীতি করে গেছেন, আর এই বাড়িতেই তো সব পরিবারকে হত্যা করা হয়েছে, কাজে এটা মানুষের জন্যই থাকবে। সেই বাড়িটাও পুড়িয়ে দিল, এটাও তার ওই পরিকল্পিত ভাবেই করা, তার সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ। কাজে আজকে পুলিশের উপর যে জুলুম অত্যাচার বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার, এটা আসলে কোনো মানুষ সহ্য করতে পারে না। যারা আপনজনকে হারিয়েছে তারা বোঝে এই কষ্টটা কি। আজকে আমার প্রশ্ন, ডেভিল হান্ট, কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। এই ক্ষমতা জি মাননীয় নেত্রী, আপনাকে আবার আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শোনা যায়। জি শোনা যায়, বলুন। আচ্ছা আচ্ছা, পুরো দেশ চালাতে ব্যর্থ, এই ব্যর্থতার বোঝাটা টানবে। আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করছে, মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সব থেকে খারাপ, মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই। আমরা যে বাজেট দিয়ে এসেছি, বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ, এমনকি আশ্রম প্রকল্পের ঘরগুলি ভেঙে দিচ্ছে। এই অবস্থা, চরম অরাজকতা দেশে চলছে, মানুষের কোনো নিরাপত্তা নাই। আর জি আপা, আপনাকে শোনা যাচ্ছে। আমরা এই ইন্টারনেটে মনে হয় ওই দিক হ্যাঁ, থেকে বলো। একটু ডিস্টার্ব করতেছে। আপনারা আমাদের সাথেই থাকুন। বারবার